আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতেই আছেন খুবই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আমি শুনেছি সৃষ্টিকর্তা যাদেরকে ভালোবাসেন, তার যে বান্দাদেরকে ভালোবাসেন তাদেরকে যেমন উজাড় করে সব কিছু দিয়ে দেন, ঠিক তেমনই তাদের উপরে কিন্তু পরীক্ষাও নেন। তো আমি জানি না সৃষ্টিকর্তা আমাদের দেশের মানুষদের উপরে ঠিক কেমন পরীক্ষা নিচ্ছেন। দেখা যাচ্ছে যে একটার পর একটা দুর্যোগ কিন্তু আমাদের দেশে লেগেই আছে। বন্যা দুর্গত এলাকার লোকজনের দুরবস্থার কথা চিন্তা করলে কোনো কিছুই আসলে ভালো লাগে না, নিজের অবস্থানের ভালো থাকার মতো উপায় থাকে না। যখনই ফেসবুক স্ক্রল করি বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের পোস্ট বা ভিডিওগুলো বন্যা দুর্গত এলাকার যখন চোখের সামনে আসে, এত বেশি খারাপ লাগে, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে প্রতিদিনের রান্নাবান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া, কোনো কিছুতেই আর আগের মতো মন বসছে না। কিন্তু কিছু কিছু কাজ যেগুলো বাধ্যতামূলকভাবে করতেই হয়, এগুলো থেকে তো আর দূরে থাকা যায় না। যেমন রান্না করতে হয়, খেতে হয়, সব কিছুর মধ্যেও কিন্তু জীবনটা কীভাবে চালিয়ে নিতে হয়। কিন্তু যখন এই যে সব কিছু শেষে, দিন শেষে যখন নিজের মতো করে সময় কাটায় বা একদমই যখন খাবার দাবার সামনে নিয়ে খাবার খেতে বসি, তখন কিন্তু সেই দুর্গত এলাকার মানুষজনের কথা খুব বেশি মনে পড়ে। মনে হয় তারা কী অবস্থাতে আছে, কি খাচ্ছে বা কীভাবে তার প্রতিটা দিন বা প্রতিটা মুহূর্ত পার করছে। আর মনে হয় তখন নিজেকে খুব বেশি অসহায় লাগে যে কিছু করতে পারছি না। তারপরও আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করছি যে যার যার মতো করে সাহায্য সহযোগিতা করার জন্য। আর এই তো এখানে আমি সকাল সকালই আমার দুপুরের রান্নাটা করে নিচ্ছি। আর আমাদের এখানে যেহেতু 8টার পর থেকে গ্যাসটা কম থাকে, তো সেই জন্যই হচ্ছে আমি একদমই ভোরবেলা উঠে কিন্তু রান্নার সব কিছু রেডি করে রেখেছি। যেমন ফ্রিজ থেকে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম বের করে, আর এখন এগুলোকে রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কয় মাছ ভেজে নিয়েছি এবং ইলিশ মাছটাও কষাতে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু রান্নার ফাঁকেই আমি আমার বাসার যে বাকি কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। আর প্রতিদিন দেখা যায় সকালবেলায় ইদানিং রান্নাটা করার চেষ্টা করি, কারণ দেখা যায় যেহেতু গ্যাসের প্রবলেম থাকে, বেশিরভাগ এরিয়াতে এখন এরকম গ্যাসের প্রবলেম থাকে। আর যেহেতু আমার 10টার পরে আমার মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হয়, সেক্ষেত্রে দেখা যায় সকালবেলায় আমাকে সব কিছু একদমই কাজগুলো শেষ করে তারপরেই বের হতে হয়, কারণ ওখানে যেহেতু আমি 1টা পর্যন্ত থাকতে হয় আমাকে। এদিকে মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখানে আমি একটু হালকা ঝোল দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর এর মধ্যে কিন্তু ফারিন এবং ফারিনের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখন আমি আমার এই বেডরুমটা গুছিয়ে নিয়েছি, যেহেতু ওরা পাশের রুমে চলে গিয়েছে। আর এই তো প্রতিদিনই দেখা যায় এই কাজগুলো তো আমরা প্রত্যেকেই করি, এগুলোই হচ্ছে আমাদের রেগুলার লাইফস্টাইল রুটিন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোই আমাদের করতে হয়। আর একটু পরেই হচ্ছে আমি যেহেতু বাইরে যাব, তাই একটু তাড়াহুড়া করে সব কিছু আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর স্কুল থেকে আসার পরে দেখা যায় যেহেতু 1টা বেজে যায়, ওই সময়টাতে এসে ফারিনকে গোসল করানো, ওর দুপুরে খাবার খাওয়ানো, তো সব কিছু মিলিয়ে তখন কিন্তু আর অন্য কোনো কাজ করা বা ঘর গোছানো বা ঘর পরিষ্কার করা এগুলোর করা তেমন একটা সময় থাকে না। আমি যেহেতু সকাল সকালই ঘুম থেকে উঠি, সেজন্য কিন্তু আমার হাতে সময়টা অনেকটা মাশাআল্লাহ বেশি থাকে। সকালবেলা ওঠার কারণে দেখা যায় দিনটা আমার কাছে অনেক বেশি বড় মনে হয় বা দীর্ঘ মনে হয়, অনেক কিছু করার সুযোগও থাকে। সেজন্যই আমি সবসময় বলি যে সকালবেলা ঘুম থেকে ওঠার ফজিলত বলুন বা উপকারিতা বলুন, কোনো অংশে কিন্তু কম নয়। শরীর এবং মনের জন্য যেমন সেটা ভালো, সেক্ষেত্রে আপনার দেখা যায় কাজের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সকাল সকাল ঘুম থেকে ওঠাটা অনেক বেশি হেল্পফুল। আর সকালের সব কিছুদের এই কেমন যেন একটা পরিশুদ্ধতা বা পবিত্রতা ব্যাপার থাকে। আমাদের দেশের মানুষদের মধ্যে যে বিষয়টা আমার কাছে সব থেকে বেশি পজিটিভ মনে হয়, সেটা হচ্ছে একজনের বিপদে 10 জন এসে ঝাঁপিয়ে পড়া। অর্থাৎ আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু অন্যকে সহযোগিতা করার মন মানসিকতা কিন্তু অনেক বেশি, যেটা নাকি অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা আমার জানা নেই। যেমন দেখা যাচ্ছে যে বন্যা দুর্গত এলাকার লোকজনকে সহযোগিতা করার জন্য প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী কিন্তু সহযোগিতা করছেন। কেউ অর্থ দিয়ে,
কেউ বস্ত্র দিয়ে, কেউ বাসস্থান দিয়ে এবং কেউ উদ্ধারকর্মী হিসেবে নিজেদের জীবনকেও কিন্তু বিপন্ন করছেন। তো এটা কিন্তু আসলে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের হয় কিনা বা আমাদের মতো বাঙালিদের মতো উদার মন মানসিকতা আরও কারো আছে কিনা আমার কিন্তু জানা নেই। তবে এক্ষেত্রে কিছু কিছু জিনিস আবার অনেকের কাছে বিব্রতকর মনে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। যেমন দেখা যাচ্ছে এখন যারা বন্যা দুর্গত এলাকায় অবস্থান করছেন তারা কিন্তু কেউই ভিখারি বা তারা কিন্তু কেউই দরিদ্র না বা তাদের কিন্তু দানের প্রয়োজন কখনোই ছিল না। তারা কিন্তু প্রত্যেকেই পরিস্থিতির শিকার আজকে এই অবস্থানে এসে। তাই যারা সাহায্য বা সহযোগিতা করতে যাচ্ছেন তারা শুধুমাত্র ওই মন মানসিকতা নিয়ে যদি যান যে সাহায্য করতে এসেছি বা সহযোগিতা করতে এসেছি, তাদের সাথে সেলফি তুলে বা তাদেরকে ক্যামেরার সামনে এনে একটা অস্বস্তিকর বা অপ্রস্তুতির মধ্যে ফেলার আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ বা খুব একটা সহৃদয়বান ব্যক্তির কাজ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত, কারণ তারা কিন্তু ভিক্ষুক না বা তারা কিন্তু পরিস্থিতির কারণেই আজকে অন্যের সহযোগিতা নিতে বাধ্য হচ্ছেন। তাই সহযোগিতাটা এমনভাবে করুন যাতে করে তাদের আত্মসম্মান বা তাদের যাতে মর্যাদাতে কোনোভাবে আঘাত না লাগে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে যে ফারিনের রাত হলে কেমন যেন কাশি হতে থাকে, শুকনো কাশি। যখন সে শোয়ার টাইম হয় তখন থেকে এই কাশিটা শুরু হয়। তো গতকালকেও এরকম হয়েছিল ওকে, তখন আমি আবার একটু মশলা দিয়ে চা বানিয়ে এনে দিয়েছিলাম। তো কাপটা এখানেই রাখা ছিল, তখন আর কিচেনে যেতে ইচ্ছা করেনি। তো সেগুলো এই জন্যই এভাবেই এলোমেলো অবস্থাতে ছিল। সেগুলো এখান থেকে সরিয়ে ভাবলাম যে এই সাইড টেবিলটাকেও একটু মুছে পরিষ্কার করে নিই। আর যেহেতু এটার কালারটা একটু ডার্ক কালার, তেঁতুল বেচে কালার, সেজন্য আসলে ময়লাও একটু বেশি ভিজিবল হয়, তো দেখতে খারাপ লাগে। প্রতিদিনই প্রায় এগুলো পরিষ্কার করতে হয়। দেখা যায় একদিন যদি গ্যাপ পড়ে যায় তাহলেই হচ্ছে সাদা সাদা উপরে একটা ময়লা তৈরি হয়ে যায়, যেটা দেখতে আরও বেশি খারাপ লাগে। আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমাদের এরিয়াতে মাঝে মধ্যে দেখা যেত পাহাড়ি ঢল থেকে একটা পানি নেমে আসতো, সেটাতে দেখা যেত 2-1 দিনের একটা ছোটোখাটো বন্যার মতো হয়ে যেত। তো ছোটো থেকেই আমরা এরকম একটা বন্যা দেখে অভ্যস্ত ছিলাম, যেটা আসলে দেখা যেত সেই সময়টাতে আমরা খুবই এনজয় করতাম যেহেতু ছোটো ছিলাম। তো ছোটো বাচ্চারা দেখতাম যে মাছ ধরতো বা অনেকে হচ্ছে কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে সেটাতে নৌকার মতো করে ঘুরতো মাঠে ঘাটে বা আশেপাশের যে এলাকাগুলোতে, সেগুলোতে নৌকার মতো করে ভেলা দিয়ে চলাচল করতো। আর বেশ সেই সময়টাতে আমরা ওই জিনিসগুলোকে খুব উপভোগ করতাম। কিন্তু ওগুলো ছিল একদমই ছোটোখাটো বন্যা বা 1 দিন বা 2 দিনের জন্য, সেটা আবার খুব বেশি ক্ষতির কারণ হয়নি কখনো। তো সেই সময়ের বন্যা আর এই সময়ের বন্যার মধ্যে হচ্ছে আকাশ পাতাল ব্যবধান। তো আমি যখন সেই সময়টাতে অনেক বেশি ছোট, একদমই ছোট বাচ্চা, তখন আমার একটা ছবি আমি দেখেছিলাম যে পুকুরের ভিতরে পাতিলের মধ্যে করে আমাকে একটা ছবি তোলা হয়েছিল। তো সেই ছবি দেখে আমাকে মাঝে মধ্যে বলা হতো যে আমি বন্যার জলে ভেসে এসেছি, এরকম করে জাস্ট মজা করা হতো আমার সঙ্গে। তো আমি গত কয়েকদিন থেকে এরকম অনেক ছবি দেখতে পেয়েছি বা অনেক ভিডিও দেখতে পেয়েছি যে ছোট ছোট বাচ্চাদেরকে হচ্ছে বড় বোলের মধ্যে বা পাতিলের মধ্যে ভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো জিনিসগুলো দেখে এত বেশি কষ্ট লেগেছে, এত বেশি হৃদয় বিদারক ছিল সেই দৃশ্যগুলো। তো ছোটোবেলা সেই কথা আবার আমার মনে পড়ে গিয়েছে, যেগুলো আসলে আমরা ছবি তোলার জন্য তুলেছিলাম সেটা কিন্তু এখন মানুষের জীবনে বাস্তবে ঘটে যাচ্ছে। আসলে মানুষের জীবনের পরিণতি এতটা ভয়াবহ হয়ে যাচ্ছে, আসলে সেটা আমি কি বলবো, কোনোভাবেই আসলে এগুলো দেখে আর ঠিক থাকতে পারছি না, এত বেশি কষ্ট লাগছে। আল্লাহ তাআলার কাছে এখন একটাই মাত্র চাওয়া যে তিনি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন, এই বন্যার কবলিত এলাকার মানুষগুলোকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার জন্য খুব দ্রুতই তৌফিক দান করুন। আর এই যে চেয়ারের উপরে যে টাওয়ালটা পেছানো ছিল সেটাও দেখলাম যে অনেকটা ময়লা হয়ে গিয়েছে, তাই এটাকে একটু চেঞ্জ করে দিলাম, অন্য একটা টাওয়েল বিছিয়ে দিলাম এটার উপরে। আর এমনিতে দেখা যাচ্ছে চারপাশে যেমন বন্যা হচ্ছে ঠিক তার মধ্যে আবার অতিবৃষ্টিও হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে অবস্থা কোনো দিক থেকেই ভালো না। তো এই তো, এর মধ্যে কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে প্রায়। আর এর মধ্যে অফ ক্যামেরার মধ্যে আমি যেটা করব হচ্ছে ঘরটা আমি মপ করে নিব। আর এখন কিন্তু সময় হচ্ছে সকাল 9 পরে হচ্ছে মেয়েকে রেডি করে ফ্রেশ করে নাস্তা করে আমি হচ্ছে ওকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হব।
আর এই তো মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু মাছ ভাজা হয়েছে আর দেখা যায় রান্নার পরে বিশেষ করে ভাজাভাজি আইটেমগুলো যখন করা হয় রান্নাঘরের চারপাশে কিন্তু চুলোর আশেপাশে প্রচুর পরিমাণে তেল ছিটে যায়, সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে কিন্তু সেগুলো আবার বসে যায়, পুরো রান্নাঘরটায় তেল চিটচিটে লাগে, দেখতে খুব খারাপ লাগে। আর রান্নাঘর ঝকঝকে এবং চকচকে থাকার কিন্তু এটাই হচ্ছে একটা অন্যতম কারণ যে প্রতিবারই রান্না শেষে রান্নাঘরটা ভালো করে যদি আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখি পরে কিন্তু আর এই রান্নাঘরটা তেল চিটচিটে হওয়ার আর কোনো অসুবিধা থাকে না। আর এই জন্য আমি ঝটপট করে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। চুলার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু ভালো করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি এই তো একটা পুরাতন গামছা কেটে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে 3 টুকরো করে, একটা দিয়ে হচ্ছে আমি ফার্নিচার পরিষ্কার করার জন্য রেখেছি, আর একটা দিয়ে হচ্ছে আমি এই তো কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো এখন আমি হচ্ছে সব কিছু বাটিতে ঢেলে টেবিলে সার্ভ করে রেখে দেব। এখন হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে নেব ব্রেড আর কলা দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।